আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আর ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের যে পরীক্ষাটা খুবই দ্রুত এবং আর মাত্র 6 দিনের মতো সময় বাকি আছে। এ আজকে ধারাবাহিক যে মডেল টেস্ট চলছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এ বি এবং সি ইউনিটের যে মডেল টেস্ট আমরা নিচ্ছিলাম, এটারই ধারাবাহিক পর্বের আজকে নবম পর্ব এবং বাংলা মডেল টেস্ট 9। আমরা সরাসরি ক্লাসের দিকে যাচ্ছি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা নেওয়া হয়েছে বলছে সমীভবন, অর্থাৎ বলছে সমীভবনের উদাহরণ কোনটি। তাহলে আমরা একটু দেখি যে সমীভবন জিনিসটা কি। আচ্ছা প্রথমেই বলছে কি যে সমীভবনের উদাহরণ কোনটি, আমরা একটু দেখবো যে সমীভবনের উদাহরণ কোনটি। প্রথমে যেটা আছে আমরা একটু দেখি যে প্রথম যে আছে স্কুল এবং স্কুল, অর্থাৎ দেখো তো স্কুল থেকে স্কুল যখন আমরা যোগ করছি, স্কুল থেকে কি স্কুল যখন আমরা নিচ্ছি, তখন দেখো তো আদিতে কি এই যে প্রথমে স্বরের আগমন ঘটেছে। অর্থাৎ আমরা জানি যে শব্দের আদিতে যখন স্বরের আগমন ঘটে সেটাকে আমরা আদি স্বরগম বলি। এবং পরবর্তী যেটা বলছে যে কাদনা থেকে কান্না, অর্থাৎ আহ দুটো সমবর্ণের কি বলছে অল্প বিস্তর যখন শব্দ মধ্যস্থ অল্প বিস্তর যখন সমতা লাভ করে, তখন আমরা বলছি সেটাকে বলছি কি অল্প বিস্তর সমতা। কি বলছে অল্প বিস্তর, অল্প বিস্তর সমতা। যখন বলছে অল্প বিস্তর সমতা লাভ করার বিষয়টা, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, তখন সমীভবন হয়ে যাচ্ছে। পরবর্তী যেটা বলছে দেখো ক বাট থেকে ক পাঠ হয়েছে, কি হয়েছে ক বাট থেকে কি হয়েছে কপাঠ হয়েছে, কপাঠ হয়েছে। অর্থাৎ দেখো তো এখানে বা ছিল, এখানে পা হয়ে গেছে। অর্থাৎ কি এখানে কি ব্যঞ্জনের বিকৃতি ঘটেছে, অর্থাৎ ব্যঞ্জন যেটা ছিল সেটা কি পরিবর্তিত হয়ে আরেকটা এসছে। পরবর্তী যেটা বলছে লাল এবং নাল, এটা কি এটা দুটো সমবর্ণের যখন একটার পরিবর্তন হবে সেটাকে আমরা বলছি কি বিষমী ভবন বলছি। এটাকে আমরা কি বলছি বিষমী ভবন, বিষমী বিষমী আচ্ছা সরি বিষমী ভবন বলছি, কি সমী ভবন বলছি, বিষমী ভবন বলছি। তাহলে আমরা এখানে উত্তর পাইলাম কোনটা, আমাদের সমী ভবনের উত্তর হচ্ছে কোনটা কাদনা থেকে কান্না, কাদনা থেকে কান্না। তারপর আরো যদি বলছি রাধনা থেকে কি রান্না ইত্যাদি টাইপের, তাহলে ইত্যাদি টাইপের এই টাইপের যে বিষয়গুলো আছে, তাহলে কি এগুলো সমীভবনের উদাহরণ। আশা করছি সবাই বুঝতে পেরেছে। পরবর্তী যে জায়গা অর্থাৎ 2 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। বলছে ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়, অর্থাৎ ধ্বনি যে ব্যবহার করা হয় সেটা সম্পর্কিত কোনটা নিচে সঠিক নয়। দেখো তো প্রথমেই বলছে ধ্বনি দৃশ্যমান, দৃশ্যমান মানে কি দেখা যায়, দেখা যাওয়া, তাই না? দৃশ্যমান মানে কি দেখা যাওয়া। এখন কি আমরা কি ধ্বনি দেখতে পারি, আমরা কি ধ্বনি দেখতে পারি কিনা, ধ্বনি আমরা দেখতে পারি, দেখতে পারি না। তাহলে প্রথমে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে ধ্বনি দৃশ্যমান। এটা কি এই প্রশ্নের আমাদের এখানকার উত্তর। অর্থাৎ ধ্বনি সম্পর্কে কি বলছে, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়, সেটা কি আমাদের ধ্বনি দৃশ্যমান নয়। অর্থাৎ এটাই আমাদের উত্তর। পরবর্তী জায়গাটা দেখো যে পরবর্তী আর উত্তর হওয়ার সুযোগ আছে কিনা। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, তাহলে মানুষের ভাষার মূলে কি ধ্বনি আছে না, ধ্বনি আছে, তাহলে এটা হচ্ছে না। পরবর্তী জায়গা বলছে ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়, ধ্বনি কি উচ্চারণ করব এবং কি এবং কানে কি আমরা শুনবো, ঠিক আছে। পরবর্তী যে জায়গাটা বলছে অর্থবোধক, অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি, তাহলে এটাও কি আমাদের এই প্রশ্ন অনুযায়ী উত্তর কি হচ্ছে না, এটা হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন কি বলছে, কোন জায়গা থেকে প্রশ্ন করেছে সেটা একটু দেখি। বলছে বাংলা বর্ণমালায় কোন বর্ণটি নীলিন বর্ণ। এখন নীলিন শব্দের অর্থ আমরা একটু দেখি, যে বলছে নীলিন শব্দের অর্থটা কি, একটু দেখার চেষ্টা করি। যে বলছে নীলিন শব্দের অর্থ কি বিলীন, বিলীন একটা হয়, আচ্ছা সরি বিলীন হয় বা কি হয়, এটাকে এটাকে আরো অন্যভাবে বলা যায় যে কি যেটা লুপ্ত অবস্থায় থাকে বা কি বলছে লুপ্ত, কি বলছে লুপ্ত অবস্থায় থাকে। এখন যদি আমরা বলি একটা শব্দ যদি বলি করো, তাই না? এখন ক এর সাথে দেখো তো ক এর সাথে কি অযুক্ত অবস্থায় আছে কিনা। আবার কি আবার যদি বলি যে কি র এর সাথে অযুক্ত অবস্থায় আছে কিনা, র ক এর সাথে অযুক্ত অবস্থায় আছে, র এর সাথে
কি র এর সাথে অযুক্ত অবস্থায় আছে। তাহলে কি দেখো তো, এই যে লুপ্ত অবস্থায় যেটা থাকছে অর্থাৎ নীলিন বর্ণ, আমরা জানি নীলিন বর্ণ কয়টা, একটা, সেটা হচ্ছে কি স্বরেয়টা হচ্ছে আমাদের নীলিন, স্বরেয়টা কি আমাদের নীলিন বর্ণ অর্থাৎ কি লুপ্ত অবস্থায় থাকে। পরবর্তী যে জায়গাটা অর্থাৎ পরবর্তী যে প্রশ্ন বলছে, দেখো যে বলছে যোগরুর শব্দ কোনটি, কি বলছে যে যোগরুর শব্দ কোনটি, যোগরুর শব্দ কোনটি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই যেটা বলছে যে বলছে কি চিকামারা, প্রথমে বলছে মহাযাত্রা, প্রথমেই বলছে কি মহাযাত্রা আছে, তারপরে হচ্ছে কি চিকামারা আছে, তারপরে গবেষণা আছে এবং হচ্ছে সন্দেশ আছে। অর্থাৎ এই জায়গাতে আমরা দেখব যে যোগরুর শব্দ যেটা আছে এটা কিভাবে হয়, আমরা একটু দেখব যে এটা হচ্ছে ব্যবহারিক অর্থ আছে যেটা, আচ্ছা সরি একটু আসি আমরা, যে বলছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই হচ্ছে এবং হচ্ছে কি কিছুটা পার্থক্য দিচ্ছে, অর্থাৎ কিছুটা হচ্ছে কি হবে একটা কেন্দ্রিক হবে। যেমন হচ্ছে আমরা যখন বলছি যে হচ্ছে পঙ্কজ, যদি বলি পঙ্কজ যখন বলছি, আচ্ছা কি বলছি আমরা যখন পঙ্কজ বলছি, পঙ্কজ যখন বলি তখন কি পানিতে জন্মে যা, তাই না, পানিতে, পানিতে কি জন্মে, জন্মে যা, পানিতে জন্মে যা, সেটাকে কি বলছে, সেটাকে হচ্ছে পঙ্কজ বলা হচ্ছে। এখন পানিতে জন্মে শুধু পঙ্কজ বা পদ্ম ফুল, পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বোঝানো হয়, কি ফুলকে, পদ্ম ফুলকে বোঝানো হয়। তাহলে পানিতে শুধু পদ্ম ফুল ফুটে, শুধুই পদ্ম ফুল জন্মে বা ফুটে, না পানিতে শুধু পদ্ম ফুল না, শালুক জন্মে। তো এই যে জায়গা থেকে আমরা বলছি অর্থাৎ কি যেটা হচ্ছে ব্যবহারিক দিক, ব্যবহারিক এবং হচ্ছে উৎপত্তিগত যে জায়গা, এটা বিশেষ একটাকে বোঝায়, অর্থাৎ বিশেষ একটাকে যখন আমরা বোঝাবে সেটা হচ্ছে কি আমরা হচ্ছে এটাকে বলবো যে হচ্ছে এটাকে কি বলছি, এটা হচ্ছে যোগরূঢ় শব্দ বলছি। এবং হচ্ছে এখানে দেখো বলছে মহা শব্দের অর্থ কি, মহা শব্দের অর্থ হচ্ছে কি বড়, তাই না, মহা শব্দের অর্থ হচ্ছে কি বড়। এবং হচ্ছে যাত্রা শব্দের অর্থ কি, যাত্রা শব্দের অর্থ হচ্ছে গমন করা, টাইপের গমন করা, যাত্রা টাইপের কি গমন বা হচ্ছে কি, গমন বা হচ্ছে কি ভ্রমণ, গমন বা ভ্রমণ করা, তাই না। এখন বলছে মহাযাত্রা বলতে কি আমরা সেটা করছি, সেটা বলছি না, সেটা বলছে মহাযাত্রা হচ্ছে কি মৃত্যু, অর্থাৎ মহাযাত্রা যখন আমরা বলছি পরিসমাপ্তি ঘটা বা মৃত্যু ঘটা, অর্থাৎ এই জায়গা থেকে, এই জায়গা থেকে কি বলছে, এই জায়গা থেকে আমাদের হচ্ছে যোগরূঢ় শব্দ হচ্ছে, যোগরূঢ় কি হচ্ছে শব্দ হচ্ছে। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নাম্বার প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, বলছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, আমরা একটু দেখব যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে। তার আগে যৌগিক স্বরধ্বনির আগে একটু মৌলিক স্বরধ্বনিটা আমরা একটু দেখার চেষ্টা করি যে মৌলিক স্বরধ্বনি কয়টা। বলছে কি বাংলা ভাষায় কি বলছে মৌলিক, মৌলিক তাই না, বাংলা ভাষায় কি বলছে মৌলিক স্বর ধ্বনি, তাই না, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত, এটা হচ্ছে আমরা জানি হচ্ছে কয়টা, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা আসতে দেখি। এবং হচ্ছে পরবর্তী যে জায়গা আমাদের প্রশ্ন কি বলছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, অর্থাৎ যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে, যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে এই যে 25টা। যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টা এবং হচ্ছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টা। এই যে জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা নিয়মিত প্রশ্ন আসতে দেখি। পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ 6 নাম্বার প্রশ্ন, কোনটি তৎসম শব্দ, অর্থাৎ বলছে নিচের কোনটি তৎসম শব্দ, তাই না। এখন তৎসম শব্দ এখানে আমরা একটু দেখার চেষ্টা করব কোনটা কোন শব্দ, অর্থাৎ আমরা একটু দেখব যে হচ্ছে কি প্রথমে যেটা বলছে যে খাজনা হচ্ছে কি শব্দ, খাজনা হচ্ছে কি শব্দ, খাজনা হচ্ছে, খাজনা হচ্ছে কি শব্দ, খাজনা হচ্ছে আরবি শব্দ, কি শব্দ, খাজনা হচ্ছে আরবি শব্দ। তারপর হচ্ছে কি সানাই হচ্ছে কি শব্দ, সানাই হচ্ছে ফার্সি শব্দ, সানাই কি, সানাই ফার্সি শব্দ। পরবর্তী কয়লা হচ্ছে, কয়লা দেশি শব্দ, কয়লা দেশি শব্দ। অর্থাৎ এখানে আমাদের যে তৎসম শব্দের কথা বলা হয়েছে, তাহলে তৎসম শব্দ কোনটা পাচ্ছি আমরা, এই যে মানব, এই মানবটা হচ্ছে আমাদের এখানে তৎসম শব্দ। অর্থাৎ খাজনা হচ্ছে কি আরবি শব্দ, সানাই হচ্ছে ফার্সি শব্দ এবং হচ্ছে কয়লা হচ্ছে দেশি শব্দ। অর্থাৎ আমাদের এখানকার তৎসম শব্দ কোনটা, তৎসম শব্দ হচ্ছে মানব। পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্ন বলছে সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি, অর্থাৎ সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি, এটাই চেয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি, সরল শব্দের
বিপরীত শব্দ নয় কোনটি? এখানে যেটা বলছে প্রথমেই বলছে কুটিল। কুটিল মানে কি? কুটিল মানে হচ্ছে জটিল। কুটিল মানে কি? কুটিল মানে হচ্ছে জটিল। কি বলছে? যে কুটিল যেটা আছে এটা হচ্ছে জটিল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? জটিল বোঝায়, জটিল বোঝায়। তারপরে বলছে জটিল, তাহলে কি এটাও কি? এটাও হচ্ছে সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় বলছে যেটা, তাহলে কি এটা হচ্ছে কি সরল শব্দের বিপরীতার্থক শব্দই হচ্ছে। এবং হচ্ছে বক্র যেটা বলছে সেটাও হচ্ছে আঁকা বাঁকানো, অর্থাৎ সরল যখন আমরা বলি, সরল যখন পদ বলি মানে কি কোনো বাঁকা থাকবে না, অর্থাৎ সরল সোজা পদ বোঝাচ্ছে। এগুলো যেটা দিয়ে বোঝাচ্ছে সবই হচ্ছে বক্র, বাঁকা বা জটিল টাইপের কিছু পদ বোঝাচ্ছে। এই যে গরল যেটা আছে, অর্থাৎ গরলটা উত্তর। গরল শব্দের অর্থ আমাদের হচ্ছে কি? গরল শব্দের অর্থ, গরল শব্দের অর্থ হচ্ছে বিষ। গরল শব্দের অর্থ কি? বিষ। অর্থাৎ সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সেটা হচ্ছে গরল। পরবর্তী যেটা প্রশ্ন বলছে 8 নাম্বার প্রশ্ন, কি বলছে? যে বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? আমরা একটু দেখবো যে হচ্ছে বিরাম চিহ্ন হচ্ছে কোথায় আলোচিত করা হয়। একটু দেখার চেষ্টা করি যে বিরাম চিহ্ন আমরা হচ্ছে প্রথমে অপশন, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে যে বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয়। কি বলছে? বিরাম চিহ্ন হচ্ছে কোথায় আলোচিত হয়? বাক্য তত্ত্বে। কোথায়? বাক্য তত্ত্বে। এই বাক্য তত্ত্বে আরো কিছু আলোচিত হয়, যেমন হচ্ছে কি বলছে, যেমন হচ্ছে তোমাদের হচ্ছে জ্যোতি চিহ্ন আছে। সরি, কি বলছে? যেমন হচ্ছে কি বলছে? জ্যোতি চিহ্ন আছে, জ্যোতি চিহ্ন আছে, তারপরে হচ্ছে কি বাচ্য আছে। এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকরণের কোথায় আলোচিত হয়? এগুলো হচ্ছে কি বাক্যতত্ত্বে আলোচিত হয়। অর্থাৎ কোথায় আলোচিত হচ্ছে? বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয়? বিরাম চিহ্ন হচ্ছে আমাদের কোথায় আলোচিত হয়? বিরাম চিহ্ন আমাদের বাক্যতত্ত্বে আলোচিত হয় বা আলোচনার একটা বিষয়। পরবর্তী যে জায়গাটা আছে শুদ্ধ বানান কোনটি, আমরা একটু দেখব যে শুদ্ধ বানান কোনটি। আমরা প্রতিনিয়ত বানান থেকে প্রশ্ন দেখে আসি এবং হচ্ছে বানান থেকে যেহেতু প্রশ্ন আসে এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেমন হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে অদ্যাপি, এই বানানটাই হচ্ছে কি এখানে হচ্ছে আকা জফলা আকার একসাথে যুক্ত আছে। আবার যদি যদ্যপি যখন আমরা বলছি, যদ্যপি যখন আমরা বলছি তখন কি হয়ে যাচ্ছে? তখন হয়ে যাচ্ছে শুধু জফলাটা, শুধু জফলাটা দয়ের সাথে কি হচ্ছে? শুধু জফলাটা। তাহলে এই দুইটা বানান ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন দেখেছি, অদ্যাপি এবং হচ্ছে কি যদ্যপি। তাহলে অদ্যাপিতে হচ্ছে আকার হবে এবং হচ্ছে যদ্যপিতে কি হচ্ছে? আকারটা থাকছে না। আমরা একটু দেখবো এখানে অপশন অনুযায়ী হচ্ছে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে সঠিক, বাদ বাকি যেগুলো আছে একটাও ঠিক না, অর্থাৎ সবগুলো কি ভুল অবস্থায় আছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ দেখো স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। কি বলছে? স্কুল পালিয়ে কি হওয়া যায় না? রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না বা রবীন্দ্রনাথ হওয়া যায় না। এখন আমরা একটু দেখি যে এখানে চাচ্ছে কি, একটু দেখার চেষ্টা করি। এখানে চাচ্ছে হচ্ছে দেখো এখানকার যেটা স্কুল বলা হইলো, স্কুলটা আসলে কি কারক এটা বলছে। এমনিতেই নরমালি হচ্ছে স্থান কাল যখন হয় তখন হচ্ছে কি অধিকরণ হয়, কিন্তু এখন এই জায়গাতে দেখো যে স্কুল পালিয়ে, অর্থাৎ দেখো তো এই জায়গাতে একটু তাকাও, দেখো তো স্কুল থেকে এই যে পালানো হইলো, এটা কি বিচ্যুত হইলো কিনা? বিচ্যুত বা হচ্ছে মাইনাস সম্পর্ক হইলো কিনা? তাহলে কি মাইনাস যখন সম্পর্ক যখন হচ্ছে, মাইনাস যখন সম্পর্ক তৈরি হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? তখন হচ্ছে আমাদের কি হচ্ছে? বিচ্যুত বা মাইনাস যখন সম্পর্ক তৈরি হচ্ছে তখন হচ্ছে আমরা বলি যে অপাদান। তখন আমরা কি বলছি? তখন হচ্ছে অপাদান কারক বলি। যখন আমরা বলি যে হচ্ছে কি বোটা থেকে অথবা গাছ থেকে ফল খসে পড়েছে বা বোটা থেকে পাতা খসে পড়েছে, অথবা হচ্ছে যখন আমরা বলছি মেঘ থেকে হচ্ছে কি বৃষ্টি পড়ছে, এই টাইপের যখন বিচ্যুতির যে বিষয়গুলো হচ্ছে তখন হচ্ছে কি, তখন আমরা বলছি যে এটা হচ্ছে অপাদান কারক। তাহলে এখানে আমরা একটু দেখার জন্য স্কুল হচ্ছে কি অপাদানে শূন্য। অপাদানে কি? তাহলে অপাদানে শূন্য। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি আমরা। বলছে গঞ্জনা, দেখো বলছে গঞ্জনা অর্থাৎ এই যে যুক্ত বর্ণটা আছে, এই যে যুক্ত বর্ণটা আছে
এটা আসলে কিসে কিসে যুক্ত অবস্থায় আছে, এটাই প্রশ্ন চেয়েছে। বলছে গঞ্জনা শব্দের, আমরা একটু আসি, বলছে যে কি গঞ্জনা শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখব যে গঞ্জনা শব্দের অর্থাৎ এই যে জায়গাটা আছে, যেমন আমরা যদি এখন বিজ্ঞান লিখি, একটু দেখি, আমরা যখন এখন যদি বিজ্ঞান লিখি, কি লিখবো, যদি বিজ্ঞান লিখি, আচ্ছা সরি, বিজ্ঞান যখন লিখছি, বিজ্ঞান লেখার ক্ষেত্রে কি হয়, বিজ্ঞান লেখার ক্ষেত্রে কি হয়, বিজ্ঞান লেখার ক্ষেত্রে আমরা দেখেছি যে জ প্লাস হচ্ছে কি, জ প্লাস ইও হয়, কিন্তু এখানে যখন আমরা বলছি গঞ্জনা, তখন হচ্ছে এই জায়গাটাই হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে, ইও প্লাস, ইও প্লাস কি হয়ে যাচ্ছে, ইও প্লাস জ, অর্থাৎ এই যে গঞ্জনা যে শব্দটা আছে এর যে মাঝের যুক্ত বর্ণ যেটা আছে সেটা হচ্ছে ইও প্লাস জ, অর্থাৎ হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা, আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন যেটা বলছে যে পিয়ংবদা কোন সমাস। এটা হচ্ছে পিয়ংবদা হচ্ছে, আমরা এর আগে যখন সমাস পড়ছিলাম দেখছিলাম যে হচ্ছে এক কথায় প্রকাশ যেগুলো আছে সেগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হচ্ছিল, এক কথায় প্রকাশ যেগুলো ছিল সেগুলো কি উপপদ তৎপুরুষ সমাস হচ্ছিল, অর্থাৎ এই যে পিয়ংবদা এই শব্দটা কি, প্রিয় কথা বলে যে, তাই না, তাহলে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। এছাড়াও হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস কি, খেচর যদি আমরা বলি, খেচর যদি বলি, জলদ যদি বলি, এগুলো সবই এক কথায় প্রকাশ এবং হচ্ছে কি এগুলো সবই হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। পরবর্তী যেটা প্রশ্ন আছে বলছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি, অর্থাৎ নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ নাই, আমরা একটু দেখার চেষ্টা করব সরাসরি যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হচ্ছে। যেমন হচ্ছে আমরা একটু জানি যে সৎ মা কি, সৎ মা হচ্ছে কি, সৎ মা হচ্ছে কি একটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে কি বিধবা, কি বিধবা একটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে এ ও, তারপর হচ্ছে দায়, এগুলা কি, এগুলো হচ্ছে সধবা, সধবা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ। আমরা একটু দেখার চেষ্টা করি অপশনগুলোর দিকে যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ কোনটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এই যে সতীন যে শব্দটা দেওয়া আছে শেষের ঘ নাম্বার, এই সতীন শব্দটা হচ্ছে একটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এবং হচ্ছে কি এর হচ্ছে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ কি, পুরুষবাচক শব্দ নাই, এর হচ্ছে সতীনের কি পুরুষবাচক শব্দ নাই। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, যেখানে বলছে যে আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে, বলছে আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে। এটা হচ্ছে প্রথমে আমরা একটু দেখবো যে তনু বিবি ইনি দেন নাই, এর পরবর্তী বলছে ধলা মিয়া ইনিও দেন না, হচ্ছে মজিদ, মজিদ হচ্ছে এখানে হচ্ছে কাকে, এই যে আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ অর্থাৎ কুপরামর্শ, এই কুপরামর্শটাকে দেয়, অর্থাৎ খালেক ব্যাপারীকে এই যে কুপরামর্শটা অর্থাৎ আমেনাকে তালাক দেওয়ার কুপরামর্শটা কে দিয়েছিল, আমরা হচ্ছে লাল সালু উপন্যাসে দেখেছি যে হচ্ছে মজিদ এই কুপরামর্শটা দিয়েছিল। পরবর্তী যে জায়গা অর্থাৎ হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কি বলছে মীর জাফর অর্থাৎ এই যে সিরাজউদ্দৌলা নাটক অর্থাৎ মীর জাফর কাকে হচ্ছে কালকে উঠে বলেছে, এই প্রশ্নের উত্তরে আমরা দেখব যে এই প্রশ্নের উত্তরে হচ্ছে উমিচাঁদকে হচ্ছে কালকে উঠে বলেছিল, উমিচাঁদকে তার হচ্ছে ধূর্ততার কারণে হচ্ছে কালকে উঠে বলেছিল, কিসের জন্য, তার হচ্ছে ধূর্ততার কারণে হচ্ছে উমিচাঁদকে হচ্ছে কে, আমাদের হচ্ছে মীর জাফর হচ্ছে বলেছিল যে হচ্ছে সে হচ্ছে কালকে ওঠে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আহ আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ এবং হচ্ছে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরবর্তী ক্লাসে দেখা হবে।